বিকেলের নরম রোদ দোতলা সিঁড়ির ঘরে জানলা পেরিয়ে চাঁদনির মুখে পড়েছিল। কি যে মোহনী লাগছে দেখতে। অন্তুর কপালটা সপ্তপর্ণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময় ভ্রমের মতো লাগছিল। আকাশরঙা জামদানি শাড়ির পাড়টা সোনালি, দুহাতে সোনালি রুলি বালা চাঁদনির। বিশাল একটা খোপা করেছে ঘাড়ের উপর, খোপাতে স্বর্ণের মোড়ক। অন্তু আন্দাজ করতে চায় এটা ঠিক কতটা আভিজাত্যের পরিচয়। পরিমেয় দুর্ভেদ হাসি চাঁদনি ঠোঁটে। 19 দশকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে। দুটো দাসী আছে। চাঁদনির এই রূপ অন্তুর ভিতরে হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিচাল আঁচলটা পিঠ পেঁচিয়ে এনে বাঁ হাতের তালুতে ধরেছে। অন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণ নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি হাসে। তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি। রহস্য ভিজে উঠছিল চাঁদনির মুখপানা। অন্তু নজর নামায়। আসুন, চলেন। ভঙ্গিমাতে অন্যরকম চাঁদনি। সেদিনের মতো স্লান নয় মুখশ্রী, হালকা প্রসাধনী আর আভিজাত্য মেতে আছে চেহারা। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনি সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, তুমি কিন্তু বসতে বলনি অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘনঘটা। সোফায় বসে এদিক সেদিক তাকালো চাঁদনি। সকলে বাড়ি ফিরবে কবে যেন সে সব জানে। রিমি ভুরু কুচকে চেয়ে থাকে। সে চিনতে পারছে না মেয়েটিকে। এত ঐশ্বর্যপূর্ণ রূপ নারীটিকে আরমিন পরিচিত বলে মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল, কে আপনি? হেসে ফেলল চাঁদনি। তুমি চেনো আমায় ছদ্মবেশে। কিন্তু কোনটা ছদ্মবেশ, এটা অথবা ওঠা? বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে চাঁদনি মসৃণ হাসে। তোমার কাছে কোনটা আসল কোনটা নকল ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তু তির্যক নজর পলকহীন চেয়ে থাকে চাঁদনির হাস্যবদন। নাস্তার ব্যবস্থা কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু। নাস্তা চলে আসবে। অন্তুর রাশভারী গম্ভীর অভিব্যক্তি। নজর বুলায় চাঁদনির ভীষণের মুখে, দৃষ্টি স্থির করে প্রশ্ন করে, আপনি কে? সুস্থির নজরে তাকায় চাঁদনি। খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, পরে বিন্যস্ত শব্দে উচ্চারণ করে, রাজন অজগরের মেয়ে, রূপকথা অজগর আমি। রিমি অবাক হলো। রাজন অজগরের মেয়েটা এখানে কি করছে? আরমিন বা চিনল কি করে? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে। ভুরুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে। অর্থাৎ আপনি পলাশ অজগরের চাচাতো বোন? বউ। পলাশ অজগরের বিয়ে করা বউ। স্থিত কণ্ঠে বলে চাঁদনি, মুখে স্মিত হাসি। অন্তুর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্তে দম আটকে থাকে। রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সে উঠল না, নাস্তার ব্যবস্থা করতে বসে থাকলো। চাঁদনি অন্তুর নজর তাক করে চেয়ে আছে। তার গোলাপি ঠোঁটে জুড়ে মৃদুমন্দ হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানি না। অন্তু চিন্তাধারায় ধন্য হওয়ার মতো হাসল রূপকথা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার উপর অনেক রকমের সন্দেহ কাজ করে, ঠিক বলছি? অন্তু নির্বিকার জবাব দেয়, ঠিক বলছেন। চাঁদনির চেহারা ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ, এতে সন্দেহ হয়েছিল। ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনি এসএসসি পাস একটা সাধারণ মেয়ে মনে হয়নি। ঠিক বলেছি, ঠিক বলেছেন। চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভিতরে। ঠিক বলেছি, ঠিক বলেছেন। মুখস্থ পড়ার মতো বলেছিল অন্তু। রূপকথা হাসলো। তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল। সন্দেহ টন্দেহ কিছু হয়নি জানো? না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু, তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বলল, বোকা অন্তু। এই জন্য বলা হয় মানুষের বয়স যত বেশি হয় সে যত বেশি বাঁচে তার অভিজ্ঞতা তত বেশি। কারণ মানুষ মরণের এক মুহূর্তের খানিক আগে অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করে। তুমি যে জানবে সেটা কখনো চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণা ছিল না আগে তোমার। পৃথিবী বৈচিত্র্যময়। অন্তু কথা বলল না।
রূপকথা এবার শব্দ করে হাসলো। সালমা খালা যদি পলাশের মা হয়, আখি পলাশের বোন, সোহান পলাশের ভাই, তাহলে সোহেলকে। অন্তুর ভিতরে অস্বস্তি প্রকট হয়ে উঠল। চোখ দুটো নির্লিপ্ত চেয়ে রইল। কে? পলাশের চাকর, যাকে সে ওই বাড়িতে খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল একসময় পলাশের। ছেলেটা রাজি ছিল না। সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়া কেটে খায়। আর পলাশ তো নোংরা কুকুর, নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। আর আখি, হ্যাঁ, মেয়েটার উপর বেশ মায়া জন্মে গেছিল আমার, যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠছিল। অভ্যন্তরে উত্তেজনা গাঢ় স্বরে বলে, সোহান? এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই, শুধু বিভ্রান্তিকর একটা নামমাত্র গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছিল। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেপর জয়কে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করছিল। সেই আঘাত ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত। এটাও বানোয়াট গল্প, তাই তো? রূপকথা কি চুপ রইল ক্ষণকাল, এরপর বলল, আখির নাম আখি না, একটা সুন্দর আছে। ওই সুন্দর মেয়েটার মন নেই আমার। ওর ভাই সোহান না হলেও ভাই ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতো, তবে সত্যি। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠে ব্যথায় সোজা হয়ে বসা দেয়, তার উপর চাপা বিস্ময় শীত দ্বারা টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমা কে? রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। তুমি কখনো পতিতালয়ে যাওনি? ঘুরে দেখতে যাওনি? যায়নি। ওখানে একটা সর্দারনি থেকে, যে মেয়েদের বেচাকেনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়েদের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে, এইসব। সালমা আমার বাবার দাসী, বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারনি সে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। সে আয়া ছিল আমাদের ভার্সিটির, সরি টু সে, কোনো ধরনের সবার উপর খাটেনি। ক্ষেত্রবিশেষে যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে থাকে। ঠিক তেমনই ভার্সিটির সব মেয়ে যেমন তোমার মতন না, আবার সব মেয়ে ওইসব বেশ ড্যাশের মতো না। সালমা খালার কাছে হলেও থাকা মেয়েদের একটা জোর ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়া দেহ বিলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরের জ্বলন কিছু কিছু পুরুষের চেয়ে বেশি। খারাপ লাগছে আমার কথা শুনতে? অন্তু চোখ বুজে বলে, না, এই জন্যই সে আয়ার কাজ করতে ভার্সিটিতে, বাবার দাসী। বোঝুনি কথাটা? যেভাবে কাজে লাগাতে হবে তাকে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাপালার নাচনেওয়ালি ছিল, ওখান থেকে বাবা তুলে এনেছে। অন্তু কেমন করে যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে স্লান হাসলো। আমাদের অভিনয় নিয়ে ভাবছো? খুব নিখুঁত ছিল, তাই না? আপনারা বেশ কাঁচা, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তু কপালে আঙ্গুল চেপে মাথা নিচু করে জিজ্ঞাসা করলো, কেন করছেন এসব? অধিভক্ত স্ত্রী আমি, তার আদেশ এবং চাওয়া আমার উপর অবশ্যই পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এতটুকু করতে পারবো না? জমিটা একটা হিন্দু ছিল, হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা নিয়েছিল চড়া সুদে। সে টাকা শোধ করতে করেনি। জমি পলাশের। লোকটা লোকজন ধরা শুরু করলো, কিন্তু পলাশ সেখানে তার এক আবাসিক হোটেল বানাবে ভেবে হিন্দুকে টাকা ধার দিয়েছিল। হিন্দু কান্নাকাটি করলে ছেড়ে দেবে সে, কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই। রেপুটেশন বলতে একটা কথা আছে, সুতরাং গল্প বানাতে হলো। এর মাঝে আখি নামে ওই মেয়েটা মার্ডার হয়ে গেল। সবগুলি একটা জোরতলা গল্প বানাতে হয়েছিল। এখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন, খুব কষ্ট করতে হয়েছিল। কতগুলো দিন সারাদিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে আসছিল। দুনিয়া আসলে বৈচিত্র্যময়। একটু ভুল বলেননি রূপকথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেদিন রূপটপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল। অন্তু পাথর হয়ে গেল। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা হাসে বেশি, অথচ
সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখাবয়ব। রূপকথা অবাক হলো, পুরো জড়িয়ে ফেলল। অন্তু বলল, ওখানে ছিলেন আপনি? তোমার বাবাকেও সেবা করেছিলাম। তিনি অবশ্য তখন বেহুঁশ ছিলেন। মেরে জ্ঞানহারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে ওঠে। কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন বাধা হয়ে দাঁড়ায়। নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল চুপচাপ। নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা। সমস্ত কলেজের ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে। নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অব্দি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি। কী সব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলেছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্য ফিরিয়ে এলো। কেন করছেন এসব? দীর্ঘ নীরবতা। গুমোট এক সন্ধ্যা। 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবহমান, সময় থাকে না। সবার বাবা আমজাদ সাহেবের মতো হয় না অন্তু, কিন্তু বাবা রাজন অজগরের মতো হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল। রাতে ডেকে বলল, রূপ, মামুনি, আপনারে আর আমার কাছে রাখতে চাইছি না। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না, শুধু তোকে নিজের কাঁধ থেকে ঝাড়তে চাইছি। এ পর্যায়ে মলিন হাসল রূপকথা। জানতে পারলাম পলাশ ভাইয়ের সাথে বাবা বাঁধতে চায় আমাকে। পালাতে চেয়েছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা কেন এমন চাইলো জানো? বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়ে বেশি দক্ষ। আর তাকে হাতে রাখতে, সম্প্রতি নিজের রক্তের কাছে রাখতে, সে নিজের ঔরজ্যত মেয়েকে বলি দিতে পারে বাবার শখে। এই অবস্থায় তুমি হলে কি করতে? বাবাহীন সন্তান আমি। এই পরিস্থিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতো। আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয়? আমি পিতৃহীন বাঁচব, অজন্মা হয়ে বাঁচব। উদাস হয়ে পড়ল রূপকথা। আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিক হেরে গেছিলাম। এরপর, এই, তুমি আমার বাসরাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীর এলিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের উপর পা তুলে বসলো। দৃষ্টি ছাদের নিবন্ধন। এত সুন্দর এই রূপকথা, তার অমন এমন সাজসজ্জা, ঠিক যেমন রাজকুমারী লাগছে। অথচ মুখটা স্লাইন এখন। পলাশ ভাইকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা। সেখানে কাঁচা গোলাপের বাসর পৌঁছে আসতে আমি মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপফ্লক্স। ফুলের ওপর ছেঁচড়ে আতশো হয়ে পড়ল। দেরি করার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে একটানে আমার শাড়ি প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের হাতে চলে গেছিলো জানো। খুব শক্ত হাত, বুঝলে? অন্তু চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বোঝো? স্যাডিস না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীর স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের চাহিদা মেটায়। এই রোগে আক্রান্তরা কি করে জানো? অন্তু তাকিয়ে রইল। ধর্মকামী হয়। অর্থাৎ সাধারণভাবে নারীদের ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারীর শারীরিক যন্ত্রণা যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ নারীদের ক্ষত, মুখের করুণতা, কাতরতা এদের সুখ দেয়। অর্থাৎ এরা নারীকে শরীরে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রূপটপে পলাশের মুখে দেখেছিল, যখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হলো। জয়া অসংখ্যবার বলেছে পলাশ পাগল, ওর মানসিক সমস্যা আছে, ও শালা সাইকো। জয়া আমি সাধারণভাবে কঠিন সব সত্যি বলে বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেক দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছিল? রূপকথা হাসলো। বাসর হলো, যা এতদিন অন্য সব মেয়েদের সয়েছে তা আমি সইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটি আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফুটছিল। একটা মজার কথা শুনবে অন্তু? অন্তু তাকায়। রূপকথা বলল, বাবা আমাদের বাসর ঘরের বাইরে সোফায় বসে ড্রিঙ্ক করছিল।
আমার চিৎকারের প্রতিটি ইটের গাঁথনি কেঁপেছিল সেদিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমনই হয়, অবিশ্বাস্য। অন্তুর মনে হলো তার সাথে কিছুই হয়নি। এই দুনিয়া কোপানলে সে পড়ে। জয় এমন নয়, জয় ঘৃণ্য। তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞাসা করলো এরপর। আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধল পলাশ। অন্তু আর শুনতে চাইল না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছিল। সাথে শরীরটা অবশ হয়ে যাচ্ছিল। রূপকথা থামল না। সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ, যেন সে খুবলে মাংস খেতে যাচ্ছে। আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো হচ্ছিল। সে চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্তি এসেছিল। অন্তু হাত উঁচিয়ে ধরে। সে আরও শুনতে চায় না, নিতেও পারছে না। রূপকথা সোজা হয়ে বসলো। তোমার মনে প্রশ্ন আসছে না বাবা কি করে সহ্য করছিল? বাবারা আবার এমন হয় নাকি? অন্তু উঠে দাঁড়িয়ে পড়লো। সে আর নিতেই পারছে না। তার সামনে বাবা মানে আমজা সাহেব। তার ব্যক্তিত্ববান, গম্ভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক সেদিক তাকালো। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল যে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এসব বাস্তবে হতে পারে? হাত পা ঘষতে ঘষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুব রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন অজগর পাগল? রূপকথায় হেসে বলল, পেডোফিলিয়া বোঝো? বোঝান। আজ অনেক কিছু বোঝার আছে আমার। শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে, বাবা ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা আছে। পলাশ বাবা পেডোফিলিক, আর এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। নিবি পাথরের মতো বসে রইল। এতক্ষণ সে যেন শুধু ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধহয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরো বংশটাই পাগল কারখানার শ্রমিক। অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলো, এসব হয়েছে আপনার সাথে, আর আপনি কি করছেন? করিনি বলছো? অনেক কিছু করছি। আমি যা করছি তা নিতে পারবে না তো? আমি কি করছি তা জানো তুমি? অন্তু স্থির হয়ে চেয়ে রইল। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্তু। যে কোনোভাবে সে নিষ্কৃতি চায়। আমিও তাই চেয়েছি। তার জন্য এমন সব নোংরা কাজ করছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুরু করলাম, শর্ত সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু। কিছু মনে হয় না, শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওসব নারকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। অন্তু আন্দাজ করে ফেললো অনেক কিছু। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলাম জানো। নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষরা হয়। বাবা ঢাকায় থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম, চুমু খেতাম, স্বাভাবিক উত্তেজনা করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতাম। এমন হয়েছে গত রাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে। আমি উঠতে পারছি না। নিজেই ডাক্তার এনে চিকিৎসা করেছে, কাঁচা ঘা। তার উপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে। আর এইসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইত, তবু নিজেকে বাঁচানোর লোক সংবরণ করতে পারেনি। রিমির চোখ ভিজে উঠছিল, হাত পা তত্তর করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়ল কোলের উপর। একটা মেয়ে হয়ে আর এক মেয়ের মুখে যা শুনেছিল সহ্য সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। অন্তু জিজ্ঞাসা করলো, আপনি সেদিন ওই বাড়িতে ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল? রূপটপার পাশের ঘরেই ছিলাম। আনমন হয়ে উঠছিল রূপকথা। আর আখি? আখি না ওর নাম। ওই মেয়েকে যা করা হয়েছিল ওই বাড়িতে করা হয়েছিল। পলাশ ভাগ পেয়েছিল শেষে। এখানে এসে অন্তু শরীরটা অসাড় হয়ে উঠল। তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল। আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক, খুব পরিচিত ঘটনা বলেছে রূপকথা। অন্তু চট করে একটা হিসেব মিলালো, দামি হিসেব। শাহানার জড়িত টিউমার। সে জানে এ অবস্থায় স্বামীর সঙ্গে যায় না, মহিলারা পায় না।
ডাক্তার নিষেধ করতে থাকে। তাছাড়া সহ্য করতে পারার একটা বিষয় থাকে। হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারা মনে পড়ে অন্তুর। শরীরটা ঝিনঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল। চলবে অবরুদ্ধ নিষেধ পর্ব ২৭। পুরো গল্প প্লেলিস্ট।